গ্রামের উত্তর পাশে একটা কাঁচা রাস্তা, দুপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে ঘন বাঁশঝাড়। রাস্তার পাশে পুরনো কবরস্থান, ভাঙা কবর, আগাছায় ঢাকা। গ্রামের সবাই জানে রাতে এই পথে হাঁটা ঠিক না। কিন্তু সেদিন রাকেশের শহর থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। রাকেশ হঠাৎ থেমে যায়, সামনে তাকিয়ে দেখে বটতলায় দাঁড়িয়ে আছে সুন্দরী একটা মেয়ে। চাঁদের আলোয় মুখে উজ্জ্বল আভা, চোখ দুটো ভয়ঙ্করভাবে স্থির। রাকেশ ধীরে ধীরে এগিয়ে যায়। মেয়েটা নিশ্চুপ দাঁড়িয়ে আছে। হঠাৎ চারপাশটা আরো ভয়ঙ্কর নীরব হয়ে ওঠে। ওই তুই এত রাইতে এখানে দাঁড়ায় আসোস কেন? এই জায়গায় থাকা ঠিক না, নিরাপদ না রে। আসলে ভাই, আমি শহরে থাকি, সামনের গ্রামে যাচ্ছিলাম। অনেক রাত হয়ে গেছে, তাই ভয়ে এখানে দাঁড়িয়ে আছি। কাউকে পেলে তার সাথে যেতাম। আরে ভয় পাইস না, আমার লগে চল, তোর কিচ্ছু হইব না। রাকেশ আর সেই নাম না জানা মেয়েটি এগিয়ে চলল। রাকেশ খুশি ছিল, কিন্তু বুঝতে পারেনি এই খুশির আড়ালে নিঃশব্দে অপেক্ষা করছিল ভয়ঙ্কর বিপদ। রাকেশ হাঁটতে হাঁটতে কবরস্থানে ঢুকে পড়ল। চারদিক নিস্তব্ধ, বাতাসটাও যেন থমকে গেছে। হঠাৎ সে পিছনে তাকাতে বুকের ভেতরটা কেঁপে উঠল। চারপাশে শুধু গাঢ় অন্ধকার। সেই অন্ধকার চিরে তার সামনে ভেসে উঠল এক ভয়ঙ্কর চেহারা। মুহূর্তেই রাকেশের নিঃশ্বাস আটকে গেল, চোখ ভরে উঠল আতঙ্কে, আর সে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। রক্ত চাই, মাংস চাই। ভয়ঙ্কর ডাইনিটা রাকেশের দিকে এগিয়ে আসতেই তার বুক কেঁপে উঠল। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। তীব্র ভয়ে আর সহ্য করতে না পেরে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ল। ডাইনিটা ধীরে ধীরে অজ্ঞান রাকেশের দিকে এগিয়ে এলো। নিথর দেহের খুব কাছে এসে এক মুহূর্ত দাঁড়িয়েই সে হঠাৎ আকাশে মিলিয়ে গেল। পরদিন সকালে সেই নির্জন রাস্তা দিয়ে দুজন লোক হাঁটছিল। হঠাৎ কবরস্থানের ধারে কাউকে পড়ে থাকতে দেখে তাদের বুকের ভেতর কেঁপে উঠল। ভয় আর অজানা আশঙ্কায় চোখ দুটো স্থির হয়ে গেল। দাদু, ওই দেখো, কবরস্থানে কেউ পড়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই কইছিস। মনটা কেমন যেন দুরু দুরু করতাছে। তবু চল তো দেখি গিয়ে কে যে ওখানে পড়ে আছে। এরপর তারা দুজন ধীরে ধীরে কবরস্থানের দিকে এগিয়ে যায়। চারপাশ নিস্তব্ধ, বুকের ভেতর অজানা এক ভয় আর চাপা উত্তেজনা জমে ওঠে। আরে, এ যে আমাদের গ্রামেরই রাকেশ রে। এখন কই থেকে আইসে কবরস্থানে পড়ে আছে। আগে ওনার জ্ঞান ফিরাতে হবে। দাঁড়াও, আমি ওনার মুখে একটু পানি দিচ্ছি। ঠিক আছোস রাকেশ? কি রে, তুই এই কবরস্থানে পড়েছিলি কেন? কি হইল তোর লগে? কাকা, শহর থেকে দেরি হইল, জঙ্গলে মাইয়া সাহায্য চাইল, কবরস্থানে গিয়া দেখি নাই। হঠাৎ ডাইনি আইল, ভয় পাইয়া অজ্ঞান হইলাম। আরে দাদু, বাদ দাও তো এসব কথা, চলো আমরা গ্রামে ফিরে যাই। এরপর তারা সবাই ধীরে ধীরে গ্রামে ফিরে আসে। ভয়ে সেই রাতটা সবার মনে গভীর দাগ কেটে যায়। দিনে গ্রামটা আগের মতোই হাসে, সুখে শান্তিতে সবাই বসবাস করতে থাকে। কিন্তু কেউ আর সাহস করে না ওই কবরস্থানের ধারে যেতে।
নাম নিলেই বুকের ভেতর অজানা শিহরণ জাগে, তাই সবাই নীরবে এড়িয়ে চলে জায়গাটা। অমিত ওই গ্রামের ছেলে, কিন্তু সে শহরে থাকে। জরুরি দরকারে তাকে গ্রামে যেতে হবে। সে দেরি না করে তাড়াতাড়ি বের হয়ে পড়ে। অমিত হাঁটতে হাঁটতে বাস স্টপে চলে আসে। সে হতাশ হয়ে বসে থাকে। হঠাৎ সে দেখতে পায় একটা অটো আসছে। অটো ধীরে ধীরে অমিতের দিকে এগিয়ে আসে। অমিত উঠে দাঁড়ায়। অটো অমিতের পাশে এসে থেমে যায়। অমিত দ্রুত উঠে পড়ে। অটো আবার চলতে শুরু করে। অমিতের বাড়ি শহর থেকে অনেক দূরে। মনে মনে সে ভাবে, এতটা পথ সে একা যাবে কি করে? শহরের চাকচিক্য পেরিয়ে অটোটা জঙ্গলের শুনশান রাস্তায় এসে থামে। বাকি পথটা অমিতকে একাই হেঁটে যেতে হবে। ওইদিকে আর কোনো গাড়ি যায় না। কাকা, তুমি চলে যাও, আমি শহরে গিয়ে টাকা দিয়ে দেব। অমিত হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতর চলে আসে। হঠাৎ সে পিছনে তাকিয়ে দেখে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে একটা বাঘ। বাঘটা ভয়ঙ্কর গর্জন করতে করতে অমিতের দিকে এগিয়ে আসছিল। সেই শব্দে অমিতের বুক কেঁপে উঠল। প্রাণের ভয়ে সে হঠাৎ দৌড়ে পালালো। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবুও থামেনি। পেছনে তাকানোর সাহসও তার হলো না। দৌড়াতে দৌড়াতে হঠাৎই অমিত হোঁচট খেয়ে মাটিতে ছিটকে পড়ল। কিছুক্ষণ নিথর পড়ে রইল সে। তারপর কাপা পায়ে উঠে সামনে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বটগাছের নিচে দাঁড়িয়ে আছে এক অপরূপ সুন্দরী মেয়ে। অমিত কিছুক্ষণ বিস্ময়ে নিশ্চল হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে একটু দ্বিধা আর কৌতূহল নিয়ে সে মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি তখনও নীরবে দাঁড়িয়ে, চোখে এক অদ্ভুত রহস্য। কে গো তুমি? এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? জায়গাটা নিরাপদ নয়। আসলে আমি বিপদে পড়েছি। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন? বলুন, কি সাহায্য চান? আমি প্রস্তুত আছি। জঙ্গলের শেষে আমার বাড়ি। এত রাতে একা যেতে খুব ভয় লাগছে। আপনি যদি একটু এগিয়ে দিতেন। এটা কোনো বড় কথা নয়, আপনি কোনো চিন্তা করবেন না। চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছাতে সাহায্য করি। আপনাকে অনেক ধন্যবাদ। চলুন তাহলে যাই। তারা ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। অমিত একটু এগিয়ে এগিয়ে হাঁটছে আর মেয়েটি পেছনে থেকে চলেছে। হঠাৎ মেয়েটি থেমে গেল আর অমিত বুঝতেই পারল না কেন। অমিত হাঁটতে হাঁটতে হঠাৎ কবরস্থানে চলে এলো। পেছনে তাকাতেই ভয় তার রক্ত জমে গেল। সেই মেয়েটি এখন ভয়ঙ্কর ডাইনি হয়ে দাঁড়িয়ে আছে। ডাইনি ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। অমিত আর দাঁড়াতে পারল না। ভয়স্থ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। তোর ভাগ্য ভালো, আজ তুই বেঁচে গেলি। কিন্তু মনে রাখিস, আবার
যদি এই পথে পা রাখিস সেটাই হবে তোর শেষ সময়। পরের দিন সকালবেলা দুজন লোক গল্প করতে করতে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ কবরস্থানের পাশে কাউকে মাটিতে পড়ে থাকতে দেখে তারা থমকে গেল। মনে অজানা ভয়ের ছায়া নেমে এলো। ভেতরে অজানা ভয় আর কৌতূহল নিয়ে তারা ধীরে ধীরে কবরস্থানের দিকে এগিয়ে গেল। চারপাশ নিস্তব্ধ। কি রে পড়েশ, এই ছোড়াটা কে রে? আমি তো ঠিক চিনতেই পারলাম না। আরে এ তো আমাদের গ্রামের নিতাই নাপিতের ছোড়া রে। তা তো রে না হয় বুঝলাম, ছোড়া এখানে পড়ে আছে কেন? রাতে কি কিছু খারাপ ঘটে গেছে ওর সাথে? আমি কি করে বলবো রে। এক কাজ কর, একটু জল মুখে দিয়ে ছোড়ার গান ফেরা দে। জল ছিটিয়ে দেওয়ার পর অমিতের জ্ঞান ফেরে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চোখ ভরে ভয় আর বিস্ময়। কি রে ছোড়া, তুই এখানে এইভাবে পড়েছিলি কেন? কি হয়েছে তোর সাথে? শহর থেকে ফিরছিলাম, জঙ্গলের রাস্তায় মেয়ে সাহায্য চাইল আর আমার সাথে আসছিল। কবরস্থানে পৌঁছালে দেখি সে ডাইনিতে পরিণত হয়েছে। দেখে আমি জ্ঞান হারালাম। ছোড়া, তুই ভয় পাস না। ওই ডাইনি সবাইকে ভয় দেখায়, কারো ক্ষতি করে না। চল আমরা এখন গ্রামে যাই, ওই ডাইনির ব্যবস্থা করি। এরপর তারা সবাই গ্রামের দিকে রওনা দিল। অমিত এখনো ভয়ের ঘোরে আছে। বুকের ভেতরটা ধুকপুক করছে। চারপাশের প্রতিটি শব্দেই সে চমকে উঠছে। শোন ছোড়া, তুই এখন ঘরে যা। আজ সন্ধেবেলায় আমরা তান্ত্রিক বাবার কাছে যাব। ওই ডাইনির একটা ঠিকঠাক ব্যবস্থা করব। ঠিক আছে কাকা, এমন ব্যবস্থা করবেন যেন আর কোনো মানুষকে ভয় দেখাতে না পারে। সেদিন রাতেই তারা দুজনে তান্ত্রিক বাবার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। চারপাশ অন্ধকার আর বুকের ভেতর ভয়ের ধুকপুক থামছে না। কিরে, তোরা কারা এখানে? কেন এসেছিস? বাবারে, আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি রে। কিসের বিপদ? কি বিপদ ছোড়া? সবকিছু খুলে বল। আসলে বাবা, আমাদের গ্রামে একটা কবরস্থান আছে। কবরস্থানের পাশে একটা রাস্তা আছে। রাতের বেলায় ওই রাস্তা দিয়ে যে আসে, একটা ডাইনি তাকে ভয় দেখায়। ও, বুঝতে পেরেছি। আমিও এই ঘটনা শুনেছি। যাই হোক, তোরা চিন্তা করিস না, আমি এখন মন্ত্র পড়ে ডাইনিকে ডাকছি। ওই অন্ধকারে থাকা ডাইনিকে আমি ডাকছি। এসো, তোমার আসল রূপ দেখাও। হে সাধু বাবা, আমাকে ডেকেছিস কেন? তুই নাকি গ্রামের লোকজনকে ভয় দেখাচ্ছিস ওই কবরস্থানের পাশে গেলেই? হ্যাঁ বাবা, ভয় দেখাই। আমি আত্মহত্যা করে মরেছি, আত্মা মুক্তি পাইনি। কবরস্থানের পাশে বট গাছে থাকি। লোকজন গাছ কাটবে শুনে সবাইকে ভয় দেখাই। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর আত্মাকে মুক্তি দিয়ে দেব। আর গ্রামের লোকজনও ওই গাছ কাটবে না। এটাই সবার মঙ্গল হবে। ধন্যবাদ বাবা, তোমরা সবাই সুখে শান্তিতে থেকো। আমি এবার চললাম। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তোরা এখন ঘরে যা,
সুখে শান্তিতে বসবাস কর।